তো আজকের ক্লাসে আমরা মেইনলি পড়ব বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অর্থাৎ আমরা যে বাফার দ্রবণটা বানাইছি, যে বাফার দ্রবণটা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে, এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে। তাহলে আসো, আমরা তো দেখছি মোটামুটি বাফার হচ্ছে যে কি তিন ধরনের বাফার তৈরি করা যায়। এর মধ্যে অ্যাসিডিক বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। এই দুই টাইপের বাফারটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা আমাদের বইতে আছে। একটা হচ্ছে যে কি অ্যাসিডিক বাফার, আর একটা হচ্ছে আমাদের ক্ষারীয় বাফার। তো দুইটা বাফারের ক্রিয়া কৌশল মানে মেইন কথাগুলো সেম টু সেম, একটা বুঝলে বাকিটা সহজে বোঝা যায়। তো আমরা এক কাজ করি, আমরা সব থেকে পপুলার যেটা পরীক্ষার মধ্যে বেশি বেশি আসে, অর্থাৎ অ্যাসিডিক বাফারের কার্যক্রম বা অ্যাসিডিক বাফারের ক্রিয়া কৌশল, এটা আমরা এখন দেখবো। হ্যাঁ, আচ্ছা, তো টাইটেল লিখি অ্যাসিডিক বাফারের ক্রিয়া কৌশল। অ্যাসিডিক বাফারের ক্রিয়া কৌশল, এটা আমরা এখন দেখব। তো আমি জানি অ্যাসিডিক বাফার হওয়ার জন্য কি কি লাগে। আমরা জানি অ্যাসিডিক বাফার হওয়ার জন্য আমার একটা দুর্বল অ্যাসিড লাগবে, এবং তার কি লাগবে, তার অনুবন্ধী ক্ষার লাগবে, CH3COO-। আরো সুন্দর করে বলতে গেলে অনুবন্ধী ক্ষার না বলে অনুবন্ধী ক্ষারের সেই লবণটা লাগবে আর কি, CH3COO-Na। যে কোনো একটা বললেই চলে। আচ্ছা, তো এরা কি করবে, এরা একত্রে কাজ করবে এজ এ বাফার সলিউশন। তাহলে এখন দেখো তো, এরা কি করে, এরা যখন পানির মধ্যে থাকে তখন দেখো কিভাবে থাকে, যে আমার অ্যাসিডিটা পানির মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে থাকে দেখো। কারণ এগুলো তো একটা দ্রবণ আকারে থাকবে, তাই না? দ্রবণ মানে কি, সেখানে পানি থাকবে, সেখানে এদের সাথে কি থাকবে, পানি থাকবে। তো পানির মধ্যে দেখা যায় আমার এই অ্যাসিডটা থাকে এ ফরম্যাটে, যে CH3COO- প্লাস H প্লাস, আরেকটা হচ্ছে যে কি আমাদের এই যে সল্টটা CH3COO-Na, এটা কি করে, এটা থাকে এ ফরম্যাটে, এটা থাকে এভাবে, যে CH3COO- প্লাস Na প্লাস, এই ফরম্যাটে থাকে। তুমি খেয়াল করে দেখবা আমাদের যেটা অ্যাসিডের মধ্যে কিন্তু আমি ডাবল এরো দিছি, অর্থাৎ সাম্য অবস্থা দেখাইছি, কিন্তু আমাদের যেটা লবণে কিন্তু সাম্য অবস্থা দেখাইছি একমুখী চিহ্ন। একমুখী চিহ্ন মানে কি, আমাদের এই সম্পূর্ণ লবণটা কি হয়েছে, এই সম্পূর্ণ লবণটা বিয়োজিত হয়ে গেছে। এই সম্পূর্ণ লবণটা কি বিয়োজিত হয়ে গেছে। আচ্ছা, তো এটার খেয়াল রাখবা। তো এখন দেখো, প্রথম কাজ কি, আমরা যখন এই বাফারটা ব্যাখ্যা করব, স্টেপ 1 দিয়ে লিখো। স্টেপ 1 হচ্ছে কি, প্রথমে এরা জলীয় দ্রবণে কিভাবে থাকে সেটা দেখানো। যে কি লিখলাম, স্টেপ 1 থাকবে এরা জলীয় দ্রবণে কিভাবে আছে সেটা কি করতে হবে, আমার দেখাইতে হবে। তো দেখাইলাম আমরা প্রথমে স্টেপ 1, যে জলীয় দ্রবণে আমার বাফার দ্রবণের আমার দুর্বল অ্যাসিড এবং হচ্ছে যে কি তার কনজুগেট বেস, অর্থাৎ অনুবন্ধী ক্ষারের লবণটা এই ফরম্যাটে থাকে। আচ্ছা, দেখাইলাম। এরপরে দেখো আমরা কি করব, এরপর আমরা চলে যাব স্টেপ 2 তে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। এরপর আমরা চলে যাব আমাদের স্টেপ 2 তে। স্টেপ 2 তে আমরা কি করব, এখন আমরা কি করব, এই দ্রবণে আমরা কি করব, এই দ্রবণে আমরা বাহির থেকে এক্সট্রা একবার H প্লাস যোগ করব, আর একবার OH মাইনাস যোগ করব। তার মানে কি, বাফার দ্রবণ মানে কি, বাফার দ্রবণ মানে হচ্ছে আমার এমন এক ধরনের দ্রবণ, এই তো হয়ে গেল। আমাদের বাফার দ্রবণ মানে হচ্ছে এমন এক ধরনের দ্রবণ, তো আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ হচ্ছে আমার এমন এক ধরনের দ্রবণ, আমি যেখানের মধ্যে কি ঢালি, যেখানের মধ্যে আমি H প্লাস দিই অথবা আমি কি দিই, OH মাইনাস দিই, যাই দিই না কেন দেখা যাবে এই দ্রবণটার পিএইচ কি থাকবে, এই দ্রবণটার পিএইচ
আগে যা ছিল পরেও তা থাকবে, অর্থাৎ সেম থাকবে, কয়েক ফুটা H প্লাস কিংবা কয়েক ফুটা OH মাইনাস ঢালার পরে। এটাই তো হচ্ছে যে আমার কথা। তো আমি এখন ওই জিনিসটা টেস্ট করব। আমি কি করব, প্রথমে H প্লাস ঢেলে দেখব যে আসলে পিএইচ সেম থাকে কিনা, এরপর আমরা OH মাইনাস ঢেলে দেখব যে পিএইচ সেম থাকে কিনা। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু করে বলো। আচ্ছা, তো আমরা আমাদের নেক্সট আগাই তাইলে। তাহলে এখন আমরা কি করব, এই বাহির থেকে আমরা কি করব, এক্সট্রা H প্লাস দেবো, একবার OH মাইনাস দেবো। প্রথমে আমি এক্সট্রা H প্লাস দিয়ে এই ব্যাখ্যাটা দিই। দেখো H প্লাস দিলে কি হবে। তো আমি একটু করে আমার এই জিনিসটা একটু করে কাট কপি পেস্ট করি, এখানে লাগবে। দাঁড়াও, আচ্ছা এখন দেখো আমি এখন কি করলাম, এই ধরো সাদা কালার দিয়ে আমি এখন কি বুঝাচ্ছি, এটা ধরো আমার একটা পাত্রের মধ্যে আছে, হ্যাঁ এটা হচ্ছে যে কি আমার একটা কন্টেনারের মধ্যে আছে বাফার দ্রবণটা। আচ্ছা, এখন আমি কি করছি, এই বাহির থেকে আমি কি করছি, এখন এই সাদা কালারের বাহির থেকে এখন আমি কি করছি, এই দ্রবণের মধ্যে এক্সট্রা করে H প্লাস যোগ করা শুরু করছি। তাহলে দেখো তো আমার দ্রবণের মধ্যে কার ঘনমাত্রা বাড়বে, দেখো তো দ্রবণের মধ্যে দেখো তো H প্লাসের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে কিনা। আচ্ছা, তো আমি দেখতেছি যদি বাহির থেকে H প্লাস যুক্ত করি তাহলে আমি বলতে পারবো H প্লাসের ঘনমাত্রা কি পাচ্ছে, H প্লাসের ঘনমাত্রাটা আমার বৃদ্ধি পাচ্ছে, আপওয়ার্ড অ্যারো। কিন্তু আমি জানি, দেখো স্যার এটা একটা সাম্য অবস্থা কিনা বলো, আমি জানি সাম্য অবস্থা যে কোনো অবস্থায় সবসময় কি রাখতে চায়, তারা টিকিয়ে রাখতে চায়। তো আমরা লাস্ট সাথে নীতি কি পড়ছিলাম, দেখো তো ঘনমাত্রার প্রভাব। দেখো তো এখন আমি H প্লাস বাড়ার ফলে দেখো তো কোন অংশে ঘনমাত্রা বাড়তেছে বলো তো, বিক্রিয়ক অংশে নাকি উৎপাদ অংশে, দেখে বলো তো। প্রশ্ন কি বুঝতে পারছো? আচ্ছা, প্রশ্নটা বুঝতে পারো নাই। আচ্ছা, এটা বুঝছো কিনা বলো যে আমি এখানে H প্লাস যে দিচ্ছি এটা বুঝতে পারছো কিনা বলো, যে এক্সট্রা বাহির থেকে H প্লাস দিচ্ছি, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, আর বাহির থেকে H প্লাস দেওয়ার ফলে আমার এই যে দ্রবণে যে ওভারঅল H প্লাসের ঘনমাত্রা এটা যে বাড়তেছে, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমি বলতেছি দেখো না, আমরা তো জানি এটা হচ্ছে যে কি আমার বিক্রিয়ক অংশ, ওই আমাদের সাম্যাবস্থার জিনিস চিন্তা করি না, এটা হচ্ছে কি আমার উৎপাদ অংশ। তো আমি তোমাকে বলতেছি এখন বলো তো সাম্যাবস্থায় এই H প্লাসের মান বৃদ্ধি করতেছি, তার মানে বলো তো আমার কিসের ঘনমাত্রা বাড়তেছে, বিক্রিয়কের নাকি উৎপাদ অংশের? হ্যাঁ, এটাই বলতেছি আমি। কিন্তু আমি জানি সাম্যাবস্থা বজায় থাকতে হলে, সাম্যাবস্থা বজায় থাকতে হলে আমরা কি জানি, সাম্যাবস্থা যদি বজায় থাকতে চায়, বজায় থাকতে চায় তাহলে কি করতে হবে বলতো, তাইলে আমার উৎপাদের মধ্যে ঘনমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে বলতো বিক্রিয়া কোন দিকে যেতে হবে এখন, ইয়েস। তাহলে কি করতে হবে, আমরা লাস্ট সাথে থেকে জানি যে বিক্রিয়া পশ্চাতে যাবে, বিক্রিয়া পশ্চাতে যাবে। এই কথাটা আমাদের প্রথমত বুঝতে হবে। অর্থাৎ এখন কি করবে, রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে গিয়ে এই H প্লাস যে এক্সট্রাগুলো দিছি এগুলোকে ব্যালেন্স করা শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে যে H প্লাসগুলো কিভাবে পশ্চাতে যাবে। এই দেখো আমার এখানে যে CH3COO মাইনাস আছে কিনা বলো, এগুলোকে আমরা বলতেছি লবণের আয়ন বা লবণ বলতেছি আর কি। হ্যাঁ, তো এই যে আমার CH3COO মাইনাস এরা কিন্তু দ্রবণে অনেকগুলো আছে, এই অনেকগুলা জিনিস কি করবে জানো, এই যে আমার H প্লাস আছে না সাদা কালারের H প্লাস, এই কালো লবণের অণুটা বা সরি কালো লবণের এই আয়নটা কি করবে, সাদাটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, CH3COOS তৈরি করে, দেখো পিছনের দিকে যাচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, তো লিখে নাও। তাহলে আমরা কি করব, স্টেপ 1 হচ্ছে আমাদের এখানে দেখো কি, যে প্রথমে জলীয় দ্রবণে কিভাবে সেটা দেখাবো, দেখানোর পর আমি কি করব, বাহির থেকে এক্সট্রা H প্লাস যোগ করব। যোগ করার পর প্রথমে বলবো যে কি এখানে প্রভাব কি হচ্ছে, বলবো যে কি প্রভাব H প্লাস বেড়ে যাচ্ছে। এরপরের লাইনে কি বলবা, এরপর লাইনে তুমি বলবা সাম্যাবস্থা বজায় রাখতে চাই। তো সাম্যাবস্থা বজায় রাখতে চাইলে কি হবে, যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় বিক্রিয়া কোন দিকে আসবে, পিছনে আসবে। এখন পিছনে কিভাবে যাবে ওটার একটা এক্সাম্পল দিলাম, EX এক্সাম্পল হচ্ছে এটা। অর্থাৎ এই 4টা কথা লিখলেই আমার জিনিস হয়ে যাবে। তার মানে দেখো আমার এই দ্রবণের একটা আগে থেকে নির্দিষ্ট একটা পিএইচ ছিল কিনা বলো, একটা পিএইচ ছিল। পিএইচ মানে কি আমার H প্লাসের ঘনমাত্রা। আচ্ছা, এখন আমি কি করলাম, বাহির থেকে যখন H প্লাস দিলাম দেখা যাচ্ছে যে কি বাহির থেকে যে H প্লাসগুলো আছে না এগুলাকে সব দেখো খেয়ে ফেলতেছে কে, এই আমার CH3COO মাইনাস কি করতেছে, খেয়ে ফেলতেছে। খেয়ে খেয়ে রিঅ্যাকশনটাই কোন দিকে নিয়ে যাচ্ছে, পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে তুমি বলো তো দ্রবণে কি কোনো এখন এক্সট্রা কোনো H প্লাস আছে,
না, তাহলে যদি এক্সট্রা কোনো H প্লাস না থাকে তাহলে কি পিএইচ কি চেঞ্জ হবে? হবে না। এই তো শেষ, এটা হচ্ছে মেকানিজম, শেষ আমরা জেনে ফেললাম এটা আর কি। তো এখন একটা কথা লিখবা, এরপর একটা ফাইনাল কথা লিখবা যে এই যে আমার বাহির থেকে যে H প্লাস গুলো আসছিল, এই বাহির থেকে সাদা H প্লাস এদেরকে কি করে ফেলে, যে এদের সাথে আমার কার্বক্সিলেট আয়ন অর্থাৎ CH3COO- তো লবণের আয়নটা যুক্ত হয়ে কি তৈরি করে, যুক্ত হয়ে আমার CH3COOS তৈরি করে এবং পশ্চাতে যায়, এবং বিক্রিয়া পশ্চাতে যায়, যার ফলে একটু শুট করে লিখো এটা, তারপরে লিখো যার ফলে দ্রবণে কোনো এক্সট্রা H প্লাস থাকে না। এক্সট্রা মানে কি, এই বহিরাগত আর কি, এগুলো হচ্ছে কি আমার বহিরাগত, H প্লাস থাকে না, ফলে পিএইচ কি হয় না, পরিবর্তন হয় না। এভাবে লিখবা, এতটুকু পর্যন্ত সুন্দর করে বিক্রিয়া আকারে লিখে দিলে হয়ে যাবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? ওকে, তো লেখা হয়ে গেছে আশা করি, শেষ। তো এই বিক্রিয়াগুলো লিখবা কিন্তু এভাবে, এগুলা এভাবে লিখে দেবা যে এই কথা যেটা বলছি না, এই কথাটার করসপন্ডিং তুমি বিক্রিয়াটা লিখে দেবা যে কি, এই যে CH3COO- এটার সাথে কে যোগ করবো, H প্লাস যোগ করবো, যোগ করলে কি তৈরি হবে, CH3COOH, এটা লিখে দেবা কিন্তু কথার সাথে সাথে। আচ্ছা, তাহলে এটা তো আমি তোমাকে বুঝাইলাম যে H প্লাস যদি বাহির থেকে দিই তাইলে কি হয়। এখন তাইলে আমার দেখতে হবে, যদি বাহির থেকে আমি কোনো OH মাইনাস দিলে কি হয়, যদি আমি বাহির থেকে কোনো OH মাইনাস দিই তাইলে কি হয় ওইটা আমার দেখতে হবে। তখন ওইটা আমরা লিখবো এই যে আগের মতো করে, যে এই দ্রবণে আমরা বাহির থেকে এক্সট্রা H প্লাস দিলাম, ঠিক সেম ভাবে আমরা কি করব, লিখো এই বাফার দ্রবণে আমরা কি করলাম, এই বাফার দ্রবণে বাহির থেকে আমরা কি করলাম, এক্সট্রা কিছু OH মাইনাস যুক্ত করলাম, এক্সট্রা কিছু OH মাইনাস কি করলাম, দিলাম। OH মাইনাস মানে কি, আমি এখানে এক্সট্রা করে ক্ষার দিছি। তাহলে দেখো তো কি হয়। আচ্ছা, এখানে আমার আবারও আগের বিক্রিয়াটা লাগবে, কপি করি। ওকে, আচ্ছা, তো যখনই তুমি এই কথাগুলো লিখবা তোমার কিন্তু বিক্রিয়া দুইটা মাস লিখতে হবে। এখন দেখো আবার সেম টু সেম এর একটা পাত্রের মধ্যে আছে, আবার সেম টু সেম এর একটা পাত্রের মধ্যে আছে। আচ্ছা, ওকে, তো এখন আমি কি করলাম, আবারও সাদা কালি দিয়ে দেখাই, আমি আবারও এখন বাহির থেকে কি যোগ করলাম, দেখো বাহির থেকে আমি এখন OH মাইনাস যুক্ত করলাম, এভাবে চিত্র আকারে দেখাইবা তাহলে ভালো হয়। এখন আমি কি করলাম, বাহির থেকে OH মাইনাস যুক্ত করলাম, তাহলে এখন দেখো তো OH মাইনাসের পরিমাণ বাড়তেছে কিনা বলো, এখানে OH মাইনাসের পরিমাণ বাড়তেছে কিনা বলো। বরঞ্চ এই OH মাইনাস কি করতেছে, দেখো এই OH মাইনাস করতেছে কি, আমার H প্লাসের সাথে বিক্রিয়া করে H2O তৈরি করে ফেলতেছে। এই যে এক্সট্রা OH মাইনাস আছে এটা কি করতেছে, আমার H2O এর সাথে বিক্রিয়া করে, H এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে ফেলতেছে। অর্থাৎ দেখো তো আমি কি বলতে পারি না যে OH মাইনাস আসার ফলে, এই বহিরাগত OH মাইনাস আসার ফলে আমি কি বলতে পারি না যে আমার দ্রবণে থাকা H প্লাস, আমি কি বলতে পারি না H প্লাসের ঘনমাত্রা কমে যাচ্ছে। একটু করে বলো তো এই জিনিসটা বুঝতে পারছি কিনা। আবারও বলতেছি, আমি বহিরাগত যে OH মাইনাসটা দিয়েছি, এই বহিরাগত OH মাইনাস দেওয়ার ফলে, কি হচ্ছে, আমার এখানকার এটা পানির সাথে বিক্রিয়া করে কি করতেছে, পানির সাথে বিক্রিয়া মানে H প্লাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলতেছে, যার মানে আমার H প্লাসের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। তাইলে বলতো এখন যদি সাম্য অবস্থা টিকিয়ে রাখতে চাই, এখন যদি আবারও আগের মতো যে সাম্য অবস্থা বজায় রাখতে চাইলে কি করবে, সাম্যাবস্থা বজায় রাখতে চাইলে আমার এই দ্রবণ কি করবে বলতো। এখন যেহেতু H প্লাসের পরিমাণ কমে যাচ্ছে, আমার কাজ হচ্ছে কি করা, H প্লাসের পরিমাণ বাড়াই দেওয়া।
আমার কাজ হচ্ছে কি H প্লাসের পরিমাণ বৃদ্ধি করা। আচ্ছা আচ্ছা দেখি তুমি বিক্রিয়াটা দেখে বলো তো যে বিক্রিয়াটা কোন দিকে গেলে, সামনে গেলে নাকি পিছনে গেলে, কোন দিকে গেলে আমার H প্লাসের পরিমাণটা বৃদ্ধি পাবে? সামনে গেলে। ইয়েস, তাহলে এখন কি করবে, এখন হচ্ছে যে কি আমার সাম্যাবস্থা ডানে কি হবে, ডানে শিফট হবে। অর্থাৎ এখন কি হবে, এখন আমার বেশি বেশি অ্যাসিড বিক্রিয়া করে, আমার H প্লাস তৈরি করবে, CH3CW মাইনাস আর কি প্লাস H প্লাস। তাহলে এখন দেখো আগের যে H প্লাস গুলা ছিল তারা কিন্তু OH মাইনাসের সাথে বিক্রিয়া করে, আগের যে H প্লাস গুলা ছিল ওগুলা কিন্তু OH মাইনাসের সাথে বিক্রিয়া করে কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে কিনা বলো। আবার ওদের পরিবর্তে ওরা যখন চলে গিয়ে খালি স্থান চলে আসছে H প্লাসের শূন্য স্থান, তখন ওই H প্লাসের শূন্য স্থানগুলো ফিল আপ করছে কে বলতো, এই অ্যাসিড বিক্রিয়া ডান থেকে শিফট করে। তাহলে বলতো এখন কি দ্রবণের মধ্যে কোনো H প্লাস কমে গেছে আর নাকি আগের মতো সেম টু সেম আছে? আগের মতোই আছে। এই তো শেষ। যার ফলে কি হয়, যার ফলে আবার সেম কথা এবার লিখবা যে যার ফলে দ্রবণে কোনো এক্সট্রা কি থাকে না, সরি যার ফলে দ্রবণে কোনো এখানে কি, এখানে দ্রবণে কোনো H প্লাসের এক্সট্রা অভাব থাকে না, H প্লাসের এক্সট্রা অভাব থাকে না। তাহলে এখন যদি এক্সট্রা H প্লাসের অভাব না থাকে তাহলে কি হবে, pH অপরিবর্তিত থাকে। এই তো শেষ। তাহলে এখানে মেইন রিঅ্যাকশন কোনটা দেখো, মেইন রিঅ্যাকশন হচ্ছে কি যখন আমি OH মাইনাস দিব তখন তোমার এই রিঅ্যাকশনটা দেখাইতে হবে। সেটা কি করবে, আমার দ্রবণে থাকা H প্লাসের সাথে এই OH মাইনাস বিক্রিয়া করে কি তৈরি করে ফেলতেছে, H2O তৈরি করে ফেলতেছে। বলবা যে কি যার ফলে কি হয়, যার ফলে আমার এখানে H প্লাসের ঘনমাত্রাটা কি পায়, হ্রাস পায়। এরপরে কি হবে, সাম্য অবস্থা ঠিক রাখতে গেলে, সাম্য অবস্থা ঠিক রাখতে হলে আমার কি করবে বলতো, আমার এই যে অ্যাসিড CH3COOH এটা কি করবে, সামনের দিকে আসা শুরু করবে। এটা সামনের দিকে এসে CH3COO মাইনাস প্লাস কি H প্লাস। তাহলে সে কি করবে, যে পরিমাণ কমে গেছিল সেম পরিমাণ সে কি করবে, বিক্রিয়ার মধ্যে H প্লাস দিয়ে এই ঘনমাত্রাটা বাড়ায় দেওয়ার চেষ্টা করবে। এই বিক্রিয়াগুলো থাকলেই খেলা শেষ, তোমার কথা বেশি না লিখলেও চলবে, স্যারে বুঝে ফেলবে তোমার বিক্রিয়াগুলো দেখে। লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের হয়ে গেছে। তাহলে এতক্ষণ আমরা কি পড়ছি, এতক্ষণ আমরা অ্যাসিডিক বাফারের কার্যক্রম পড়ছি আর কি। হ্যাঁ, তো এখন তোমার কাজ কি, তুমি যদি এখন বইয়ের মধ্যে দেখো ক্ষারীয় বাফারের কার্যক্রম বা ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল দেখবা যে সেম টু সেম। তাহলে তুমি একটু কষ্ট করে আজকে বই খুলে কি দেখে ফেলবা, যে ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল দেখে ফেলবা, একদম সেম টু সেম। ক্ষারীয় বাফারের কৌশল একটু দেখে নেবা, একদম সেম টু সেম। এবং এই ক্ষারীয় বাফারের কৌশল কিন্তু এইচএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষা কিন্তু আসে, এই তোমাদের যে সামনে পরীক্ষাটা হবে কলেজের ওটাতে কিন্তু আসতে পারে। একটু দেখে নেবা নিজ দায়িত্বে, আমি কিন্তু একটা দেখাইছি, এটা নিজ দায়িত্বে দেখে নেবা, যেমনি যেমনি করছি এই ফরম্যাটে কিন্তু করবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেললাম আমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, যেটা পরীক্ষার মধ্যে আসে গ নাম্বার স্পেশালি। তো এখন আমরা চলে যাব আমাদের বাফার দ্রবণের পিএইচ কেমন নির্ণয় করে ওটা দেখার জন্য। এখন টাইটেল লাগাও, এখন আমরা কি করব, এখন আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করব। এখন আমরা কি করব, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করব। আচ্ছা, তো এটা একটা গাণিতিক প্রুফ, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, একটু দেখে নিও। আচ্ছা, তো আমরা জানি, দেখো তো আবারও কাট কপি পেস্ট করে দিই। আমরা জানি আমাদের জলীয় দ্রবণের মধ্যে বাফার দ্রবণটা এভাবে থাকে কিনা বলো, এভাবে থাকে, যে আমার যেটা দুর্বল এসি সেটা আয়নিত অবস্থায় থাকে সাম্য অবস্থায়, এবং যেটা হচ্ছে যে কি শক্তি, যেটা হচ্ছে যে কি আমার অনুবন্ধী ক্ষারের লবণ সেটা এভাবে আয়নিত অবস্থায় থাকে। আচ্ছা, তো মাথায় রাখতে হবে এই পার্টটাকে আমরা কি বলতেছি, এই পার্টটাকে আমরা বলতেছি অনুবন্ধী ক্ষার,
মাথায় রাখতে হবে। এটাকে আমরা কি বলতেছি? অনুবন্ধী ক্ষার। এটা আর এটা তো সেমই, হ্যাঁ, অনুবন্ধী ক্ষার বলতেছে, অথবা তুমি চাইলে এই পার্টটাকে বলতে পারো লবণও বলতে পারো, কোনো সমস্যা নেই। অনুবন্ধী ক্ষার বলা যে কথা, এটাকে লবণ বলাও সেম কথা। আচ্ছা, তো এখন দেখো আমি কি করতেছি, যেহেতু এটা সাম্য অবস্থায় আছে, এখন আমি কি করতেছি, জাস্ট এই পার্টের জন্য কি করতেছি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা লিখতেছি কে। দেখি বলো তো কে সমান কি হবে, এখন উপরে কি হবে নিচে কি হবে বলো তো একটু করে এই বিক্রিয়ার জন্য। হ্যালো, CH3 মাইনাস তারপর H প্লাস। হ্যাঁ, CH3 COO মাইনাস, এটার ঘনমাত্রা, সরি, এটার ঘনমাত্রা ইনটু কি H প্লাসের ঘনমাত্রা থাকবে, আর নিচে হবে কি আমার অ্যাসিডের ঘনমাত্রা CH3COOH। এই হচ্ছে যে কথা। তাহলে আমরা এখান থেকে কে পেয়ে গেলাম, কিন্তু আমি চাচ্ছি পিএইচ, আর পিএইচ নির্ণয় করার জন্য আমার কি দরকার, H প্লাস দরকার না? তাই আমি কি করতেছি এখানে, তাই আমি করতেছি কি H প্লাসকে এক পাশে নিয়ে আসতেছি, বাদ বাকি সবগুলোকে আরেক পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, তাহলে হচ্ছে আবার কি কে এ ইনটু কি হবে CH3COOH, এটার ঘনমাত্রা থাকবে ডিভাইডেড বাই কি থাকবে CH3COO মাইনাসের ঘনমাত্রা। তো যেহেতু এগুলো বারবার লিখতে কষ্ট হচ্ছে, আমি এক কাজ করি, আমি এখানে কে লিখলাম, আমি উপরের অংশকে কি লিখলাম, উপরের অংশকে লিখলাম আমি অ্যাসিডের ঘনমাত্রা, আর ডিভাইডেড বাই আমি নিচের অংশটাকে লিখলাম লবণ তথা লবণের ঘনমাত্রা, লবণ। আচ্ছা, শেষ। জাস্ট একটু করে সিম্পলিফাই করার জন্য লিখছি আর কি, হ্যাঁ, ওকে। তাহলে এটা আমাদের দাঁড়ায় গেল H প্লাস, কিন্তু আমার তো H প্লাসের ঘনমাত্রার দরকার নাই, আমার দরকার এখান থেকে পিএইচ। আমি জানি পিএইচ পাওয়ার জন্য কি করতে হবে, আমার মাইনাস লগ আনতে হবে। কি আনতে হবে? মাইনাস লগ আনতে হবে। তো এখন আমি কি করতে চাই, এখন আমি এই যে আমার সমীকরণ যেটা আছে 1 নাম্বার সমীকরণ, আমি কি করব, 1 নাম্বার সমীকরণকে বামে এবং ডানে উভয় পাশে কি করব, মাইনাস লগ দ্বারা গুণ করে দেব। তাহলে কি হবে দেখো, মাইনাস লগ অফ H প্লাস সমান সমান মাইনাস লগ অফ কে এ ইন্টু মাইনাস লগ অফ কি হবে, মাইনাস লগ অফ, উপরে হচ্ছে আমার অ্যাসিড, নিচে হচ্ছে কি আমার লবণ, অ্যাসিড বাই লবণ। এখন আমরা জানি মাইনাস লগ অফ H প্লাস, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পিএইচ। মাইনাস লগ অফ কে এটাকে আমরা কি বলি, পিকে। আর মাইনাস লগ অফ কি হয়ে গেল, অ্যাসিড ডিভাইডেড বাই লবণ। তো এক কাজ করি, মাইনাসটাকে আমি তুলে ফেলি। কেন তুলে ফেলি, মাইনাসটাকে আমি এটা সামনে নিয়ে যাই, তাহলে কি হবে, এটা পিকে হয়ে যাবে প্লাস লগ অফ, এই সম্পূর্ণ জিনিসটা লগের ভিতর যেটা সেটা ইনভার্স হয়ে যাবে, তাহলে কি হবে লবণ ডিভাইডেড বাই অ্যাসিড, লবণ ডিভাইডেড বাই অ্যাসিড। তো এই যে আমি যে সমীকরণটা পেলাম এখন, যে পিএইচ সমান সমান পিকে প্লাস লগ অফ, পিকে প্লাস লগ অফ আমার উপরে যে লবণ বাই অ্যাসিড, এই হলো সেই সূত্র, যে সূত্র আমি অ্যাপ্লাই করলে কি পেয়ে যাব, পিএইচ পেয়ে যাব। কিসের পিএইচ, আমার বাফা দ্রবণের পিএইচ পেয়ে যাব। এই তো বক্স করে দিচ্ছি, এই হইলো আমার সেই সূত্রটা। এবং এই সূত্রের একটা সুন্দর নাম আছে, এই সূত্রকে বলা হয় হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সূত্র। এই সূত্রকে বলা হয় হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সূত্র, অথবা আমার বাফা দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র। একই জিনিস বোঝায়। হ্যান্ডারসন হ্যাসেলবার্গ বলে, আবার অনেকে হ্যাসেল বাখও বলে, বইতে মনে হয় হ্যাসেল বাখ দেওয়া। আচ্ছা, ওকে। তো এই সূত্রটা স্যার তোমার টনটনে মুখস্থ রাখতে হবে, TTM, টনটনে মুখস্থ। আর একটা কথা স্যার, যেহেতু এটা আমি বের করছি কোন দ্রবণের জন্য বলতো স্যার, এটা কিন্তু অ্যাসিড দ্রবণের জন্য, মানে এটা অ্যাসিড বাফারের সূত্র। এটা কোন বাফারের সূত্র স্যার, অ্যাসিড বাফারের সূত্র। তাহলে বলো তো ক্ষার বাফার হলে সূত্র কি হবে, কিছুই না, ক্ষার মানে কি পিওএইচ সমান কি হবে, PKB লিখতে হবে, PKB প্লাস লগ অফ সেম টু সেম আগে যা আছে এটা
এই যে আমার এই পাশে যা ছিল, এই যে আমার এই পাশে যা ছিল, এই লবণ ডিভাইড বাই অ্যাসিড। এখন যেহেতু ক্ষার, এটা কি হবে, অ্যাসিডের পরিবর্তে হয়ে যাবে ক্ষার। অ্যাসিডের ঘন লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্ষারের ঘনমাত্রা শেষ। এই হলো আমার সেই সূত্র। লিখে নাও স্যার, এটা হচ্ছে দেখি আমার ক্ষারের জন্য। লিখে নাও স্যার, একটু মার্ক করে আরেকবার। একটা হচ্ছে আমার অ্যাসিড বাফার, একটা হচ্ছে কি আমার ক্ষারীয় বাফার। এটা হচ্ছে ক্ষার বাফারের জন্য। আর এটা হচ্ছে যে কি আমার অ্যাসিড বাফারের জন্য। স্যার লেখালে একটু করে জানাও। ওকে, তাহলে আমরা হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ সুন্দর মতো করে পড়ে ফেললাম। তো এখন এখান থেকে একটা জিনিস আমার জানতে হবে, সেটা কি জানো, যে আমরা বলি না যে বাফার ভালো কাজ করে, বাফার ভালো কাজ করে, বা বাফার ভালো কাজ করবে কখন জানো? বাফার ভালো কাজ করবে তখন যখন দেখা যাবে কি আমার এই যে রেশিওটা, এই যে আমার রেশিওটা, লক থাকবে না, লক ছাড়াই, এই যে আমার লবণ বাই অ্যাসিড যেটা আছে, এই রেশিওটা যদি 0.1 থেকে বড় হয় এবং 10 থেকে ছোট হয় বা 10 এর সমান হয়, এই রেঞ্জে যদি থাকে, তাইলে কিন্তু আমার অ্যাসিড বাফার বা ক্ষার বাফার যেটাই বলো না কেন সেটা ভালো করে কাজ করে। এখন তুমি বলতে পারো ভাই আপনি এটা পাইলেন কেমনে, এটা কোনো প্রুফ আছে? আসলে এই জিনিসটা টোটালি এক্সপেরিমেন্টালি পাওয়া, এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে, এবং এই কথাটা তোমার মুখস্থ রাখা লাগবে স্যার, একটু মনে রাখতে হবে জিনিসটা, যে বাফার কোন রেঞ্জে ভালো কাজ করে, বাফার কোন রেঞ্জে ভালো কাজ করে, এগুলো কিন্তু এমসিকিউ আকার আসতে পারে, এগুলা কিন্তু এমসিকিউ আকার আসতে পারে। কোন রেঞ্জে বলো তো? যখন আমার লবণ বা অ্যাসিডের এই ঘনমাত্রা রেশিওটা 0.1 থেকে বড় হয় এবং 10 থেকে কি হয়, ছোট হয়। তো এই জিনিসটাকে এইভাবে না বলা থাকে, এটা হলো আমার কি 1 নাম্বার রূপ। হ্যাঁ, এটাকে চাইলে আরেকভাবে দেওয়া থাকতে পারে, কেমনে জানো? এই দেখো আমরা পিএইচ এর সূত্র পড়ছি না, পিএইচ সমান কি, পিএইচ সমান হচ্ছে পিকেএ প্লাস লগ অফ কি, লবণ বাই অ্যাসিড। তুমি কি কর, তারা কি করে, লবণ বাই অ্যাসিডের পরিবর্তে একবার 0.1 বসাবে, আবার কি করবে, পিএইচ সমান আমরা কি জানি, পিকেএ প্লাস লগ অফ, তারা কি করবে, লবণ বাই অ্যাসিডের পরিবর্তে একবার 10 বসাবে। তো তারা কি করে, দুইটা ভ্যালু ক্যালকুলেট করে। তুমি ক্যালকুলেট করে দেখো, দেখবা যে এটার ভ্যালু আসবে কত, পিকেএ -1, এটার ভ্যালু আসবে কত, পিকেএ +1। তো আমি দুইটাকে যদি একত্র করি, আমি যদি এই দুইটাকে একত্র করি, তাহলে কি দাঁড়ায়, পিএইচ সমান সমান, পিএইচ সমান সমান পিকেএ +-1। তার মানে হচ্ছে কি, একটা বাফার ভালো কাজ করবে কখন, যখন আমার লবণ বাই অ্যাসিডের এই রেঞ্জে থাকবে, অথবা পিএইচ সমান পিকেএ +-1 এই রেঞ্জে থাকবে। লিখে নাও স্যার, আবার মার্ক করি জিনিসটা। তো এই দুই ফরম্যাটে কিন্তু পরীক্ষায় আমাকে দেওয়া থাকতে পারে, যে নিচের কোনটি সঠিক বা নিচের কোন ফরম্যাটে আমার বাফার ভালো কাজ করবে। আবার এখান থেকে আরেকটা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে যে কোনো একটা বাফার দ্রবণের, কোনো একটা বাফার দ্রবণের সর্বোচ্চ মান কত? এই ইজি, যে আমরা পড়লাম না, পিএইচ সমান কি, পিএইচ সমান হচ্ছে পিকে এ +1, +1 মানে কি, এটাই হচ্ছে আমার ওই বাফার দ্রবণের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ভ্যালু। এইটা কোন একটা বাফার দ্রবণের ম্যাক্সিমাম ভ্যালু এটা হইতে পারে। একটু লিখে নাও, শেষ। কোন একটা বাফার দ্রবণের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা।
লেখা হলে একটু জানাও। এবং এই সম্পূর্ণ ভ্যালু এগুলা এক্সপেরিমেন্ট করে পাওয়া। এগুলো সবগুলা এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং এমসিকিউ আকার আসতে পারে কিন্তু। আচ্ছা, ওকে, তাইলে আমরা এখন বাফার বুঝলাম, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটাও লিখে ফেললাম। তাহলে আমাদের মোটামুটি সবকিছু এখানেই শেষ হয়ে গেল আর কি। ওকে, আচ্ছা, তো এখানে একটা জিনিস তোমাকে মনে করাই দিতে চাই, একটু চাইলে তুমি লিখে রাখতে পারো। স্যার দেখো তো, আমি যখন এইচ প্লাসের মান যুক্ত করি তখন কিন্তু দ্রবণে কি হয়, এইচ প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি পায়। তার মানে কি জানো, এইচ প্লাস ওল্ড প্লাস এইচ প্লাস নিউ, টোটাল টোটাল এইচ এর ঘনমাত্রা কিন্তু তখন এটা হয়ে যায় এইচ প্লাস ওল্ড আর এইচ প্লাস নিউ। হ্যাঁ, আর এখানে কি হয়, এখানে কিন্তু কি হয়, এখানে আমার এইচ প্লাস এর মানটা কি পায়, মাইনাস পায়, অর্থাৎ হ্রাস পায়। এই কথাটা খেয়াল রাখবা, একটাতে কিন্তু এইচ প্লাস এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর একটাতে কিন্তু এইচ প্লাস এর পরিমাণ হ্রাস পাচ্ছে। এটাতে হ্রাস পায়, এটাতে বৃদ্ধি পায়, একটু মনে রাখবা, ম্যাথ করতে গিয়ে কাজে আসবে। আমি চাইলে এখানে তোমাকে একটু সামারি করে দিতে পারি, তুমি লিখে রাখতে পারো। এখানে চাইলে লিখো এখানে এইভাবে যে অ্যাসিডিক বাফারে এক্সট্রা এইচ প্লাস দিলে দ্রবণে থাকা নেট এইচ প্লাস কি পায়, বৃদ্ধি পায়, অর্থাৎ কি হয়, যোগ হয়। আর যদি আমি কি দিই, এক্সট্রা ওএইচ মাইনাস দিলে কি হয়, এক্সট্রা ওএইচ মাইনাস দিলে আমার যেটা মোট এইচ প্লাস বা নেট এইচ প্লাস, সেই নেট এইচ প্লাসটা হ্রাস পায়, অর্থাৎ কি হয়, মাইনাস হয়। এই কথাটা একটু লিখে রাখো, কারণ আমরা যখন সামনে ম্যাথ করব, ম্যাথ করার সময় কিন্তু এই কথাটা আমাদের লাগবে। সামনে কিছু ম্যাথ আছে আমাদের ওই টাইপের ম্যাথগুলো যখন আমরা করব তখন কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, তো লেখা হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাদ বাকি অংশে। হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যান্ডারসন হাসেলবার্গ সমীকরণ দেখলাম, পিএইচ টিএইচ নির্ণয় করে দেখলাম, সবকিছু দেখলাম। হ্যাঁ, এখন একটা ছোট্ট করে একটা জিনিস তোমাকে বলে রাখি, যেটা আমাদের সিলেবাসের মধ্যে তেমন ভাবে আলোচনা করে না, এবার বইতে আছে এবং কিছু কিছু কলেজে ছোটখাটো এমসিকিউ দিয়ে দেয়। সেটা হচ্ছে, লিখো স্যার, বাফার ক্যাপাসিটি বা বাফার ক্ষমতা। একটু করে লিখো, বাফার ক্যাপাসিটি বা বাফার ক্ষমতা। এটা একটু করে লিখো, একটু বুঝাই বলি। আচ্ছা, তুমি বলো তো স্যার, কোনো একটা বাফার ভালো বাফার কখন হবে, সে কি পিএইচ এর মান চেঞ্জ করে ফেললে, নাকি পিএইচ এর মান আগে যেটা ছিল সেটা ধরে রাখতে পারলে? বলো তো একটু করে। সেকেন্ডটা মানে কি, সে কি পিএইচ চেঞ্জ করে ফেললে ভালো বাফার হবে, নাকি আগে যা পিএইচ ছিল এসিড যোগ করার ফলে সে তার পিএইচ চেঞ্জ করে নাই, মানে রেজিস্ট করে ফেলছে, এরকম করলে? ইয়েস, এটা হচ্ছে যে কি আমার গুড বাফার বা একটা ভালো বাফারের কি লক্ষণ। তো এই যে কোনো একটা বাফার আমি বাহির থেকে এইচ প্লাস যুক্ত করার ফলে, বাহির থেকে এইচ প্লাস অথবা ওএইচ মাইনাস যুক্ত করার ফলে সে যে নিজের পিএইচ এর মানকে ধরে রাখতে পারতেছে, বা এই যে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের প্রভাবকে রেজিস্ট করতে পারতেছে, এটা যে রাশি দ্বারা জানা যায় সেটাকে আমরা বলতেছি বাফার ক্ষমতা। তাহলে বাফার ক্ষমতা মানে কি, সিম্পলিফাই করে লিখো, বাফার ক্ষমতা মানে হচ্ছে যে পিএইচ দ্রবণে, আচ্ছা দাঁড়ো অন্য কালি ইউজ করি। বাফার ক্ষমতা মানে হচ্ছে কি, এই যে আমার পিএইচ দ্রবণ আছে, পিএইচ দ্রবণে অল্প পরিমাণে এইচ প্লাস অথবা ওএইচ মাইনাস যুক্ত করা হলে ওই দ্রবণ কি হারে পিএইচ এর পরিবর্তন দেখায় তা জানা যায় এই রাশি দ্বারা।
তার মানে আর বাফার ক্ষমতাকে স্যার প্রকাশ করা হয় বিটা দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা দ্বারা। তার মানে বাফার ক্ষমতা কি জিনিস? বাফার ক্ষমতা হচ্ছে যে কি আমার এমন এক ধরনের রাশি, যে রাশিটা কি বলে যে আমার ওই যে দ্রবণে, আমার ওই দ্রবণে H প্লাস এবং OH মাইনাস এক্সট্রা যুক্ত করার ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ আমি এক্সট্রা কি পরিমাণ HOH দিছি আর সেখানে পিএইচ এর পরিবর্তন হচ্ছে কিনা। তো সূত্রকে চাইলে এভাবে লিখতে পারি যে বিটা সমান হচ্ছে যোগকৃত H প্লাস অথবা OH মাইনাসের কি সংখ্যা, মোল সংখ্যা, ডিভাইডেড বাই আমার কি ডেল অফ পিএইচ। ডেল অফ পিএইচ মানে কি? পিএইচ এর পরিবর্তন। শেষ। এটাকেই বলা হয় আমার বাফার ক্ষমতা। ডেল অফ পিএইচ উপরে কি যোগকৃত OH প্লাস OH মাইনাস অথবা H প্লাস এর মূল সংখ্যা। আরো সংখ্যা লিখতে অনেকে এমনি লিখে যে ডেল এন ডিভাইডেড বাই ডেল অফ পিএইচ, এমনি করেও লিখে। বাস এর একটা রাশি আর কি, যে বাফার ক্ষমতাটা কি করে, এটা হচ্ছে যে কি রেজিস্ট করার ক্ষমতাটাকে বোঝায়, যে বাফারটা কি পরিমাণ রেজিস্ট করতে পারে আমার এক্সট্রা যদি H প্লাস অথবা OH মাইনাস যুক্ত করি। আচ্ছা, এতটুকু কি লেখা হয়েছে? আচ্ছা, ডান। তো এখান থেকে একটা প্রশ্ন, ছোট একটা এমসিকিউ আকারে একটা প্রশ্ন আসে। দাঁড়াও, এখান থেকে ছোট্ট আকারে একটা এমসিকিউ আকারে প্রশ্ন আছে, সেটা কি? লিখো প্রশ্নটা, যে কখন বাফার ক্ষমতা সর্বোচ্চ হয়, অর্থাৎ কখন আমার বাফার ক্ষমতাটা সর্বোচ্চ হয়। আচ্ছা দেখো স্যার, দেখো তো আমরা একটু আগে এখানটা রাশি দেখলাম না, সেটা কি? এই যে আমার লবণ এবং হচ্ছে যে কি অ্যাসিডের অনুপাত, আমি দেখলাম যে এটা থাকে কিসের ভিতরে? 10 থেকে 0.1 এর ভিতরে থাকে কিনা বলো? তখন থাকলে আমার বাফারটা কি করে? এই রেঞ্জে থাকলে বাফারটা ভালো কাজ করে, হ্যাঁ। কিন্তু যদি দেখা যায় আমার এই যে লবণের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা যদি সমান হয়ে যায়, তখন কি হবে বলো তো? তখন যদি পিএইচ এর সূত্রটা তুমি বসাও, পিএইচ সমান কি পাবা? পিকেএ প্লাস লগ অফ কি লবণ ডিভাইড বাই অ্যাসিড। যেহেতু লবণ এবং অ্যাসিডের ঘনমাত্রা সমান, কাটাকাটি যাবে কিনা বলো? কাটাকাটি গেলে থাকবে কত? এটার মান থাকবে, মান হচ্ছে কত? 1। আর লগ 1 এর ভ্যালু কত? 0। ফলে আমার ওভারঅল রাশি কি দাঁড়ায়? পিএইচ সমান সমান কি হয়? পিকে। তো পিএইচ সমান সমান পিকে কখন হচ্ছে? যখন আমার লবণের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা সমান হয়। এবং এই অবস্থায় যদি আমি বিটা বের করি, দেখা যায় কি জানো? এই বিটাটা ম্যাক্সিমাম আসে। তার মানে বলতো বিটা ম্যাক্সিমাম কখন হয়? বিটা ম্যাক্সিমাম তখনই হয় যখন পিএইচ সমান সমান পিকে হয়। লিখে রাখো স্যার এই জিনিসটা। এটাও এটাও অনেক বগিচই করে প্রুফ করা যায়, বাট প্রুফটা করা আমাদের কোনো লাভ নাই। আমাদের জাস্ট এখান থেকে মেইন কথাটাই জানতে পারলে হবে। লিখে নাও। এই আর কি। ওকে, এটাই যে কখন বাফার ক্ষমতা ম্যাক্সিমাম হয়, যখন পিএইচ সমান পিকেএ হয়। আর ভালো কাজ করে কখন? যখন 0.1 থেকে 10 এর মধ্যে থাকে। স্যার লেখা যদি হয় আমার একটু করে জানাইও। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের থিওরি পার্ট শেষ বলা যায়, আর তেমন কিছু নাই এখান থেকে। তো আমরা জাস্ট কেমনে কি কাজ করে না করে ওইটা আমরা দেখলাম ভালো করে, আর কখন ম্যাক্সিমাম হয় কখন মিনিমাম হয় এগুলো আমরা দেখলাম। এখন আমরা কি করব? সরাসরি এখন আমরা বাফার দ্রবণের ম্যাথে চলে যাব। আজকে যদিও ম্যাথ সবগুলা করাই দেওয়া সম্ভব হবে না, আজকে আমরা জাস্ট একটা বেসিক টাইপের ম্যাথ দেখে ক্লাসটা শেষ করে ফেলবো। আচ্ছা, তাহলে আসো আমরা ম্যাথে চলে যাই। টাইটেল লাগাও এখানে, বাফার দ্রবণের গাণিতিক সমস্যাগুলি।
তো আমরা প্রথমে আজকে করব টাইপ 1। টাইপ 1টা কি? টাইপ 1 দিয়ে লিখো বাফারের পিএইচ অথবা পিওএইচ নির্ণয়। বাফারের পিএইচ অথবা পিওএইচ নির্ণয়। আচ্ছা, দেখো আমাকে প্রশ্ন কি বলতেছে। প্রশ্ন বলতেছে দেখো যে প্রশ্ন বলতেছে দূর হচ্ছে না। 1 নাম্বার লিখো 250 ml CH3 COOH দ্রবণে 250 ml CH3 COOH দ্রবণে 0.1 মোলার যার ঘনমাত্রা দেওয়া আছে। বলতেছে কি 0.1 মোল, 0.1 মোল না, এটাকে কি বলা যায়, বলতেছে 0.2 মোল CH3 COOH প্রবেশ করানো হলো। প্রবেশ করানো হলো। আচ্ছা ঠিক আছে। তো বলতেছে কি এত মোল যদি আমি এখানে প্রবেশ করাই, প্রবেশ করানোর পর বলতেছে কি ওই বাফার দ্রবণের পিএইচ ইকুয়াল টু কত হবে। যেখানে বলা হচ্ছে কি আমার এই যে দুর্বল অ্যাসিড যেটা আছে, এই দুর্বল অ্যাসিডের কে এটা দেওয়া আছে, এর কে এর মান হচ্ছে 1.88 ইন্টু 10 এর পাওয়ার -5। 250 ml দ্রবণে 250 ml দ্রবণে যার ঘনমাত্রা হচ্ছে কত 0.1 মোলার, সেখানে কি পরিমাণ CH3 COOH, এটা মানে কি স্যার লবণ কিনা বলো, এটা মানে কি আমার লবণ কিনা বলো, কি পরিমাণ লবণ দেওয়া হয়েছে 0.2 মোল লবণ দেওয়া হলো। তো ওই বাফার দ্রবণের পিএইচ কত। তো আমি দেখেই বুঝছি যেটা বাফার দ্রবণের ম্যাথ, তাহলে এটা আনসার করা শুরু করি। তো প্রথমে একটু করে দেখি যে আমি সূত্র কি বলে। আমি সূত্র জানি পিএইচ সমান কি, আমি সূত্র জানি পিএইচ সমান হচ্ছে পিকেএ প্লাস লগ অফ কি হবে, প্লাস লগ অফ উপরে হবে লবণ নিচে হবে অ্যাসিড। এগুলা কিন্তু সবগুলা ঘনমাত্রা স্যার, এগুলা সবগুলা কিন্তু ঘনমাত্রা। তো দেখো এখানে এই প্রবলেমটা তুমি চিন্তা করে দেখি, তোমাকে দেখো অনেকটা হবে যে এরকম, যে দেখো এটা হলো আমার সে পাত্র, হ্যাঁ এটা হলো আমার সে পাত্র, বড় করে আঁকি, বড় করে আঁকি, হ্যাঁ। তো এই পাত্রে আগে থেকে কি আছে, এই পাত্রে আগে থেকে কিন্তু আমার CH3 COOH আছে, যার ঘনমাত্রা কত 0.1 মোলার, এবং হচ্ছে যে কি কত ml 250 ml একটা অ্যাসিডের দ্রবণ আছে। পরে আমি কি করতেছি বাহির থেকে, এখানে বাহির থেকে আমি কি যোগ করতেছি, বাহির থেকে আমি CH3 COOH যুক্ত করতেছি, যা কত মোল 0.2 মোল। এই হচ্ছে যে কি আমার ঘটনা। তো এখন দেখো যদি আমি এখানে সূত্রটা বসাতে চাই, আমার দেখো কি কি লাগবে, পিকে লাগবে। পিকে মানে কত, পিকে মানে হচ্ছে যে কত মাইনাস লগ অফ কে। দেখো তো স্যার এখানে কে এর ভ্যালুটা দেওয়া আছে কিনা, 1.88 ইন্টু কত 10 এর পাওয়ার -5। তাহলে আমি এখান থেকে পিকে এর মানটাও পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো আমার এখানে কিন্তু অ্যাসিডের ঘনমাত্রা দরকার, এবং অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু আমাকে দেওয়া আছে, দেখো তো কত 0.1 মোলার। তো দেখো দেওয়া নাই কি বা বের করতে হবে আমার কি, দেখো তো জাস্ট বের করতে হবে আমার লবণের ঘনমাত্রা। তাহলে বলো তো লবণের ঘনমাত্রাটা কেমনে বের করতে পারি। আমরা জানি ঘনমাত্রা সমান কি, আমরা জানি ঘনমাত্রা সমান হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই কি আয়তন। এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমার ঘনমাত্রা বের হয়ে যায়। তাহলে দেখি করো তো একটু করে, দেখো তো আমার লবণের মোল সংখ্যা কত দেওয়া আছে 0.2 মোল। আচ্ছা 0.2 মোল, আর আয়তন কত 250 ml, আয়তন কত 250 ml, এই 250 ml কে লিটারে নিয়ে যাও, 0. কত হবে 25। তাহলে দেখি বলো তো টোটাল হিসাব নিকাশ করলে কত আসে এটার ভ্যালু। 0.8 হ্যাঁ 0.8 মোলার আসছে কিনা বলো। তাহলে দেখো তুমি এখন কি করলা, তুমি অ্যাসিডের ঘনমাত্রা বের করে ফেললা, তুমি কি করে ফেললা লবণের ঘনমাত্রা বের করে ফেললা, এবং তুমি এখান থেকে পিকেটাও বের করে ফেললা। তুমি যদি পিকে বের করো দেখবা যে কি এটার ভ্যালু আসতেছে নিয়ারলি কত কি বলে 4.7 মতো আসে। দেখো তো একটু কত আসে, এটা 4.71 বা 4.73 এরকম টাইপের আসে। 4.73 ধরতে পারো তুমি, সমস্যা নেই। দেখো তো কত আসে, 4.73 আসছে না। মাইনাস লগ অফ 1.88 ইন্টু 10 এর পাওয়ার -5 দাও, তাহলে হবে
আসছে? আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি করে ফেললাম, প্রথমে আমি সূত্রটা লিখে ফেললাম। প্রথমে আমি কি করতে, আচ্ছা আমি আরেকবার নেক্সট স্লাইডে লিখবো। এমনি আপাতত বুঝে নাও যে দেখো সিনারিওটা কি, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে রিয়াল সিন। হ্যাঁ, আমি কিন্তু এখানে CH3 COO না বাহির থেকে যোগ করতেছি কত মোল, 0.2 মোল। আচ্ছা, তাহলে এখন আমরা ম্যাথটা, সরি এখন আমরা কি করব, প্রবলেমটা করবো আর কি। হ্যাঁ, প্রবলেমটা করার জন্য প্রথমে কি হতো, সূত্র লিখতে হবে। আমরা জানি পিএইচ সমান কি, আমার সাথে করে ফেলে এখন পিকেএ প্লাস লগ অফ কি হবে, সল্ট ডিভাইডেড বাই কি, অ্যাসিড। অর্থাৎ সল্টের ঘনমাত্রা লাগবে আর অ্যাসিডের ঘনমাত্রা লাগবে। তখন তোমার কাজ কি, এখান থেকে পিকে এটা বের করে ফেলা। আমি জানি পিকে সমান কি হবে, মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁻5। দেখবে যে এটা 4.73 আসছে এটার ভ্যালু। আচ্ছা, এরপরে কি লাগবে, আমার সল্টের ঘনমাত্রা লাগবে, আমার অ্যাসিডের ঘনমাত্রা লাগবে। তুমি দেখো অ্যাসিডের ঘনমাত্রা আমাকে 0.1 মোলার বলে দেওয়াই আছে প্রশ্নে। আর সল্টের ঘনমাত্রা আমরা কেমনে বের করব, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আয়তন মানে কত, 250 ml। ml কে নিতে হবে কত আমার, লিটারে 1000 দিয়ে ভাগ করে। তাহলে তুমি যদি এটা টোটাল হিসাব করো, দেখবা যে এটার মান আসবে 0.8 মোলার। এটা মান আসবে কত, 0.8 মোলার। তাহলে এখন তুমি কি করবা, সবকিছু দেওয়া আছে, এখন তুমি সূত্র জাস্ট ভ্যালুগুলো বসাও। যে আমরা জানি পিএইচ সমান কত হবে, 4.73 প্লাস লগ অফ 4.73 প্লাস লগ অফ, উপরে হবে কত 0.8, নিচে হচ্ছে কত 0.1। দেখো তো কত আসে ভ্যালু, 5.628। 5.628 আসে কিনা বলো। আচ্ছা 5.628 আসে কিনা বলো। আচ্ছা, তো দেখবা যে কি অনেকে ম্যাথটা এইভাবে করে দিয়ে শেষ, ক্ষান্ত হয়ে যায়। কিন্তু এখানেই সব থেকে বড় মারাটা খেয়ে যায়, কারণ আমরা যে অ্যাসিডের ঘনমাত্রাটা বের করছি এটা কিন্তু আসলে হয় নাই। এখন বলতে পারো কিরে ভাই এত কিছু বোঝানোর পর আবার বলতেছেন অ্যাসিডের ঘনমাত্রা হয় নাই, এটা তো প্রশ্ন দেওয়াই ছিল। কিন্তু দেখো রে ভাই, আমার অ্যাসিড যেটা দেওয়া ছিল CH3COOH, এটা কি শক্তিশালী অ্যাসিড না দুর্বল অ্যাসিড? এটা তো বাবা দুর্বল অ্যাসিড। এটার জন্য H+ এর ঘনমাত্রা কেমন নির্ণয় করা হয় মনে আছে, C × আলফা। মনে করে দেখো, C × আলফা। তাহলে এটা আমরা কেমনে করবো এখন, C × আলফা করে। সি মানে হচ্ছে কি, সি মানে হচ্ছে আমার ইনিশিয়াল ঘনমাত্রা, ইন্টু আলফা মানে আমরা কি জানি, রুটুবার কে এ ইন্টু কত, ইনিশিয়াল ঘনমাত্রা 0.1। এখন বের করো তো স্যার, দেখো কত আসে, 0.1 ইন্টু রুটুবার 1.88 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই কত 0.1। দেখো তো এটার ভ্যালু কত আসে এখন। তো এটা আনসার আসতেছে কত, 0.00137, এই আর কি যা আসে। তোমার হয়তো 1.4 ইন্টু 10⁻⁻3 আসছে আর কি, মানে 1.37 ইন্টু 10⁻⁻3, একই কথা। তাহলে এখন দেখো এইভাবে আমার H+ এর ঘনমাত্রা স্যার বের করতে হবে, কিন্তু এভাবে বের করতে হবে মূলত। আচ্ছা, বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা, তো এখন দেখো এইভাবে তুমি যখন H+ এর ঘনমাত্রাটা বের করবা, তুমি যদি এখানে আনসার দাও দেখবা যে কাছাকাছি কাছাকাছি না, একটা ভালো ডিফারেন্স আসছে। কিন্তু এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো যে ভাই আমাদের অ্যাকচুয়ালি বইগুলোতে কেমনে করানো, বইগুলাতে কি আছে, বইগুলাতে ওই তোমার আমি যেই জিনিসটাই বললাম সেটা হচ্ছে যে কি, ওই যে আমাদের কি বলে যেটা আমরা ধরছিলাম যে ইনিশিয়াল ঘনমাত্রা, ওই ইনিশিয়াল ঘনমাত্রাটাই কি করা হয়েছে, কাউন্ট করা হয়েছে। অর্থাৎ আমাদের যেটা 0.1 মোলার ছিল ওটাই কি করা হয়েছে, ওটাই CH3COOH এর জন্য কাউন্ট করা হয়েছে। H+ এরটা তারা কাউন্ট করে নাই, ঠিক আছে, H+ এর তারা কাউন্ট করে নাই। আমাদেরও দরকার নেই H+ এরটা, কারণ আমরা জানি যে CH3COOH এটা কিন্তু বেশি পরিমাণ বিয়োজিত হইতে পারে না H+, এটা কি করে না, বেশি পরিমাণ H+ এ বিয়োজিত হইতে পারে না। ঠিক আছে, তো তোমার আমি সব ধরনের প্রক্রিয়া দেখাইলাম। তার মানে আমরা যেটা আনসার বের করলাম 5 পয়েন্ট কত, ওই 5.62 কত, 5.628, এটা হচ্ছে যে কি আমাদের ম্যাক্সিমাম বই অনুযায়ী সঠিক আনসার। এবং পরীক্ষা যদি আসে তুমি কিন্তু এভাবেই করবা, পরীক্ষা যদি আসে তুমি কি করবা, এভাবেই করবা। বুঝতে পারছি কিনা বলো। তাও তাও তোমাকে দেখা দিলাম যে পদ্ধতি কি কি আছে কি কি নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে হয়ে গেল আমাদের ম্যাথ। তাহলে এখন তোমাকে একটা আমি বাড়ি কাজ দিই, এটা একটু করে লিখে রাখো বাড়ি কাজটা। বাড়ি কাজটা হচ্ছে কি, এখন আমার
CH3COOH আর এই যে CH3COONA এদের প্রত্যেকের মোল সংখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে 0.1 মোল, এটা হচ্ছে 0.3 মোল, এটা হচ্ছে 0.1 মোল, এটা হচ্ছে 0.3 মোল এবং অ্যাসিডটার পিকে দেওয়া আছে, যার কারণে পিকে হিসাব করে দিলাম 4.73 তোমাকে দেওয়া আছে। এবং বলতেছি কি আমি এই সম্পূর্ণ জিনিসটা একটা দ্রবণের মধ্যে একটা দ্রবণ বানাইছি, যে দ্রবণের মিক্সচারের আয়তন হচ্ছে কত? আয়তন হচ্ছে 250 ml। অর্থাৎ 250 ml দ্রবণে এতটুক পরিমাণ কি আছে? অ্যাসিড আছে, আর এতটুক পরিমাণ কি আছে? লবণ আছে। তাইলে তোমার হিসাব নিকাশ করতে হবে, যদি এরকম অবস্থা হয় এদের মিশ্রণের বা এই বাফারের পিএইচ কত। তোমার বলতে হবে এই যে বাফারটা বানাইছি, এই বাফারের পিএইচ কত। এটা হলো তোমার জন্য হোমওয়ার্ক, এটা করবা। এরপর আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথগুলা করব। তবে আমি ট্রাই করব রেকর্ড করে দিয়ে দেওয়ার জন্য, কারণ যেহেতু এক্সাম আছে আগে আমরা ম্যাথগুলো রেকর্ড করে দিয়ে দেওয়ার ট্রাই করব। লেখা হয়ে গেলে স্যার ক্লাসটা শেষ আর কি।